मैंने सिर्फ देश से 50 दिन मांगे हैं, 50 दिन। कोई मेरी कमी रह जाए, आप जिस चौराहे में मुझे खड़ा करेंगे, मैं खड़ा होकर के देश जो सजा करेगा वो सजा भुगतने के लिए तैयार हूं। সেই ভয়ঙ্কর দিনটা আবার এসে চলে গেল। মনে করুন 8ই নভেম্বর 2016 রাত 8টা। 9 বছর পূর্ণ হলো নোটবন্দির, কিন্তু এ নিয়ে কোথাও কি কোনো প্রচার, কোনো উচ্ছ্বাস ইত্যাদি হয়েছে? বিহারে তো এখন ভোটের ক্যাম্পেইন চলছে। প্রধানমন্ত্রী মোদী এই দিনটাতে ছিলেন চম্পারণ জেলার এক নির্বাচনী জনসভায়। সেখানে কি কিছু বলেছেন তিনি? একটি কথাও বলেছেন অমিত শাহ? বিজেপির অফিসিয়াল এক্স হ্যান্ডেলে এ নিয়ে কি কিছু বলা হলো? ভারতের গদি মিডিয়া একসময় এই বিষয়টি নিয়ে সকাল সন্ধে অনুষ্ঠানের পর অনুষ্ঠান করে চলত। গতকাল এই সব কোনো চ্যানেলে এ নিয়ে একটি শব্দও খরচ করা হয়েছে? তাহলে কি সবাই একেবারে ভুলে গেল এই দিনটার কথা? কেন? পাবলিক মেমোরি কি এতটাই খারাপ? আজকের এই এপিসোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অন্যতম সেরা কীর্তির 9 বছর পূর্তি নিয়ে আলোচনা করব। কি করে ভারতের ছোট ছোট ব্যবসা বা দেশের অর্থনীতির কোমর ভেঙে দেওয়া এই কাণ্ডের 9 বছর পরে কেন এখন এ নিয়ে মুখে রান এই স্বয়ং মোদীরও? জানাবো ওই সময় কি বলেছিল ভারতের গদি মিডিয়ার বিখ্যাত সব অ্যাঙ্কারেরা। আর সেই সঙ্গে আনবো আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো এসআইআর নিয়েও কি একই অবস্থা হতে চলেছে সাধারণ মানুষের? নোটবন্দির ঘটনার সঙ্গে নির্বাচন কমিশনকে কেন যুক্ত করছি, এপিসোডটা পুরোটা দেখলেই বুঝতে পারবেন। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। প্রথমে 9 বছর আগে গদি মিডিয়ার অমর সংলাপগুলো একবার শুনে নিন। আলাদা করে কারো নাম উল্লেখ করছি না, কিন্তু এর প্রত্যেকটি লিঙ্ক এবং প্রমাণ শুধু আমার কাছে কেন, অনেকের কাছেই আছে। একটি ইংরেজি চ্যানেলের এক মহিলা অ্যাঙ্কার এই নোটবন্দি নিয়ে বলেছিলেন নরেন্দ্র মোদী একাই নেতাজি, ভগৎ সিং এবং গান্ধীর সমান। কি ভয়ঙ্কর কথা! এরকম মারাত্মক বক্তব্যের পরও তার চাকরি যায়নি। এখনো তিনি বহাল তবিয়তে ওই চ্যানেলেই আছেন এবং একই রকম নির্লজ্জ চাটুকারিতাই করে চলেছেন। তবে নোটবন্দির কাজের 9 বছর পরে তিনি আর মোদির এই কাজ নিয়ে নেতাজি, ভগৎ সিং, গান্ধীকে টানতে যাননি। একটি ফাইন্যান্সিয়াল চ্যানেলে বলা হয়েছিল স্টক মার্কেট 1000 পয়েন্ট উঠবে আর সোনা 5000 টাকা কমবে, অথচ হয়েছিল ঠিক উল্টোটা। এই ঘোষণার মাত্র 72 ঘন্টা পরেই স্টক মার্কেট ধসে গিয়েছিল 1700 পয়েন্ট আর সোনার দাম বেড়েছিল 4000 টাকা। গদি মিডিয়ার আর এক আহাম্মক সাংবাদিক বলেছিলেন লাইনে যারা দাঁড়াচ্ছেন তারা সবাই দেশপ্রেমিক, আর এর বিরোধিতা যারা করছেন তারা দেশদ্রোহী। প্রায় 150 জন মানুষ এই ভোগান্তির লাইনে দাঁড়িয়ে মারা গিয়েছিলেন। তাদের নোটবন্দি শহীদ তকমা দেওয়ার দাবিতে ওই সাংবাদিককে কিন্তু একটি কথাও বলতে শোনা যায়নি। 2025-এ এসে এই দিনটার কথা বেমালুম ভুলে গেছেন তারা। এদিনও তিনি কোনো শো করেননি। বয়স্ক এক সাংবাদিককে বেমালুম বলতে শুনেছিলাম মোদিজি গান্ধীজির পর সবচেয়ে বড় অহিংস যোদ্ধা। এখানে মনে করুন জোহরান মামদানি নিউ ইয়র্কে বসে গুজরাট দাঙ্গার কথা মনে করিয়ে দিয়েছেন। বিজেপির মুখপাত্র সংবিত পাত্র বলেছিলেন কংগ্রেসের ঘরে ঘরে কালো টাকা, তাই তারা কাঁদছে। আর আমরা রাস্তায় বসে কাঁদতে দেখেছিলাম ক্যান্সার আক্রান্ত এক মহিলাকে। টাকার অভাবে যিনি চিকিৎসা করতে ওষুধ কিনতে পাচ্ছেন না। কারবার বন্ধ করে ঘরে বসে কাঁদতে দেখেছিলাম অজস্র ছোট কারবারিকে। তাদের সন্তানদের মুখের খাবারও তারা ওই সময় তুলে দিতে পারেননি। কাঁদতে দেখেছিলাম মেয়ের বিয়ের আয়োজন করে কিভাবে টাকার সংস্থান করবেন এরকম অসহায় পিতাকে। আর তখন এক মহিলা অ্যাঙ্কার বলেছিলেন লাইনে দাঁড়িয়ে মহিলারা হাসছেন কারণ স্বামীদের কালো টাকা নাকি ধরা পড়ছে। কেউ বলেছিলেন নতুন 2000 টাকার নোটে মোদিজি এমন চিপ বসাচ্ছেন যা কোথাও লুকিয়ে রাখা যাবে না। ভাগ্যের এমন খেল, সেই 2000 টাকাই এখন বাজার থেকে তুলে নিতে হয়েছে। গদি মিডিয়ার এইসব অমর সংলাপ এখন বলতে বসলে এপিসোডটি মহাভারত হয়ে যাবে, কিন্তু 2025-এ এসে তাদের মুখে কোনো কথা নেই কেন? কারণ 2016 সালের 8ই নভেম্বর রাত 8টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাতি ঠুকে যা বলেছিলেন তা
100% মিথ্যে বলে প্রমাণিত হয়েছে। কিভাবে? মনে করুন, নোটবন্দি ঘোষণার সময় প্রধানমন্ত্রী মূলত 4টি দাবি করেছিলেন। আসুন সেগুলো 9 বছর পরে এক ঝলক খতিয়ে দেখা যাক। মোদি বলেছিলেন এই এক নোটবন্দিতেই দেশের কালো টাকা ধ্বংস হয়ে যাবে। আর 2025 সালে এসে আমরা দেখলাম খাস দিল্লিতে বিচারপতির বাড়ি থেকেই কোটি কোটি টাকা মিলল। এর বাইরে অসংখ্য কালো টাকার কাহিনী আমাদের সামনে এসেছে বারে বারে। কখনো ইডি, কখনো সিবিআই তা ধরছেও। কালো টাকা দেশ থেকে শেষ হয়ে গেছে এমন দাবি 9 বছর পরে করলে একটা শিশুও হাসবে। তবে ওই সময়ও কালো টাকার মালিকরা কিন্তু মোদির ওই দাবি শুনে কি রকম হেসেছিলেন তার প্রমাণ দেখুন। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার রিপোর্ট বলেছিল নোটবন্দির পরে 99.3% নোট ব্যাংকে ফিরে এসেছে। তাহলে মোদির কালো টাকা কোথায় গেল? মানে কালো টাকা তো ধ্বংস হয়নি, ওই লাইনে মানুষ মারা গেছেন। এবার একেবারে নতুন একটা তথ্য শুনুন। 2024 সালের আরবিআই রিপোর্ট বলছে জাল নোট বেড়েছে 4.6 গুণ। পরের দাবিটি ছিল নোটবন্দির ফলে দেশের ভেতর ক্যাশলেস ডিজিটাল সোসাইটি তৈরি হয়ে যাবে। ক্যাশে কোনো লেনদেনই হবে না, পুরোটাই হয়ে যাবে প্রায় ডিজিটাল। আর এখন 2025 সালে ডিজিটাল ইন্ডিয়ার কথা শুনলে প্রথমেই মনে পড়বে নির্বাচন কমিশনের ভোটার তালিকার কথা, যেখানে একটা ক্লিকেই ধরা পড়ে যাওয়ার কথা ডুপ্লিকেট ভোটারদের নাম, ঠিকানা। সেখানে ডিজিটাল ইন্ডিয়ার ওই বিশেষ সফটওয়্যার ব্যবহারই করা হয় না। ব্রাজিলীয় মহিলার নাম ঢুকে পড়ে হরিয়ানার 10টি বুথে 22 বার। আবার ফিরে আসি নোটবন্দির প্রসঙ্গে। আরবিআই তথ্য বলছে 2025 সালে ভারতের গ্রামের 80% লেনদেন হয়েছে ক্যাশে। এখানেও ফেল করলো মোদির দাবি। নরেন্দ্র মোদির আরও একটা দাবি ছিল নোটবন্দির ফলে দেশে সন্ত্রাসবাদী উৎপাত একেবারেই বন্ধ হয়ে যাবে। 2016 থেকে ঠিক 3 বছরের মাথায় পুলওয়ামার সন্ত্রাসবাদী হানায় দেশের 40 জন ফৌজি শহীদ হয়ে গেলেন। তারপর বালাকোট এয়ার স্ট্রাইক, ভারতীয় সেনার কৃতিত্ব পকেটে হাতিয়ে নিয়ে নরেন্দ্র মোদী 2019-এর নির্বাচনে জিতলেন। আর 2025-এ কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসবাদী হানায় 26 জন নিরীহ ভারতীয় পর্যটক মারা গেলেন। তাহলে নোটবন্দিতে সন্ত্রাসবাদীদের কোমর ভাঙা নিয়ে মোদির দাবি কতটা অসার তা প্রমাণ করতে কোনো বড় পণ্ডিতের দরকার হয় কি? বরং আমরা সাধারণ মানুষ দেখলাম নোটবন্দির ফলে দেশের সাধারণ ব্যবসায়ীদের কোমর ভেঙে গেল, কিন্তু সন্ত্রাসবাদীদের কোমরে একটু ঝাঁকুনি পর্যন্ত পড়ল না। বিভিন্ন রাজ্যে অসংখ্য ক্ষুদ্র এবং মাঝারি শিল্প নোটবন্দির ফলে বন্ধ হয়ে গেল। অথচ মোদির দাবি ছিল দেশের অর্থনীতি নোটবন্দির ফলে নতুন করে গতি পাবে। আর 2025 সালের 8ই নভেম্বরই চম্পারণে বক্তৃতা দিতে উঠে প্রধানমন্ত্রী মোদি নোটবন্দির কথা একবারও বললেন না কেন? এর অর্থ নোটবন্দি যে সম্পূর্ণ ব্যর্থ তা মোদির চেয়ে ভালো আর কেউ জানেন না। তবে নরেন্দ্র মোদির প্রায় সমস্ত প্রতিশ্রুতি 100%ই ব্যর্থ হয়েছে এবং সেসব কথা ঘোরানোর জন্যে, মানুষের দৃষ্টি অন্যদিকে নিয়ে যাওয়ার জন্যে তিনি আরেকটা জুমলা তাড়াতাড়ি চালু করে দিতে পেরেছেন। যেমন এখন ভারতে এসআইআর নামের এক বিতর্কিত ভোটবন্দির কাজ শুরু হয়েছে। পুরো বিষয়টাই এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন। তাও মুখ্য নির্বাচনী কমিশনার দেশের 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটবন্দি তথা বিতর্কিত এসআইআর চালু করার আদেশ দিয়ে দিয়েছেন। এই ভোটবন্দির উদ্দেশ্য কি? অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে দেশ থেকে ডিপোর্ট বা বহিষ্কার করে দেওয়া। আর সেটার হালও কি নোটবন্দির মতো হতে চলেছে? আগামী দিনে কি ভারতের মানুষ শুধু এই হয়রানির কথাই মনে রাখবেন আর চূড়ান্ত ক্ষতির মুখে পড়বেন দলিত, মতুয়া বা প্রত্যন্ত শ্রেণীর মানুষ, যেমন নোটবন্দির সময় তাদের পড়তে হয়েছিল? আর এর দায় নোটবন্দির মতোই কেউ নেবেন না। ঠিক যেমন এখন মোদি নোটবন্দির কথা ভুলেও আর বলেন না, অথচ সেই সময় তিনি বলেছিলেন এই কাজ ব্যর্থ হলে মানুষ তাকে যে শাস্তি দেবেন তা তিনি মাথা পেতে নেবেন। মোদির সৌভাগ্য বলতে পারেন যে আমেরিকা থেকে প্রেসিডেন্ট ট্রাম্প এ নিয়ে কোনো টুইট করেননি। কিন্তু এত বড় ভুল ও অর্থনীতির বিপর্যয় সত্ত্বেও ভোটের বাজারে নরেন্দ্র মোদির ঘোড়া এভাবে দৌড়য় কোন যুক্তিতে? নিজেদের ব্যর্থতার কথা কি করে মানুষকে ভুলিয়ে দিতে পারেন মোদি? কোন ম্যাজিকে?
এখন সেই ম্যাজিকটাও ফাঁস হয়ে গেছে। রাহুল গান্ধী এই ম্যাজিকের তত্ত্ব তালাশ করে বিস্ফোরক এক একটি উদাহরণ সামনে এনেছেন তার তিনটি প্রেস কনফারেন্সে। আর এখন সব বিরোধীরাই এটা বলছেন, নতুন নতুন নমুনা সামনে আনছেন। যেমন বিহারের প্রথম দফার ভোটে দেখা গেল বিজেপির একাধিক নেতা একাধিক জায়গায় ভোট দিয়েছেন। তার তথ্য প্রমাণ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। তাহলে বিহারে কি রকম এসআইআর হলো? এ কি রকম শুদ্ধ ভোটার তালিকা? কিন্তু এত নির্দিষ্ট অভিযোগের পরেও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার চুপ করে রয়েছেন কেন? তাহলে কি দেশে কোনো আইন কানুন নেই? সুপ্রিম কোর্টও কি অসহায়? কেন? নির্বাচন কমিশনারদের এত শক্তি এলো কি করে? নির্বাচন কমিশনের শক্তি মানেই তো ভারতের শাসক দল তথা বিজেপি এবং নরেন্দ্র মোদীর শক্তি। মোদী সরকার 2023 সালেই নির্বাচন কমিশনকে দুর্দান্ত এক আইনি শক্তি দিয়ে রেখেছে। কি সেই শক্তি? নির্বাচন কমিশনারদের নিয়োগ নিয়ে 1991 সালের আইন বদলে 2023 ডিসেম্বরে নতুন আইন কার্যকর করে মোদী সরকার। সময়টা দেখুন, এর ঠিক পরের বছরই হবে লোকসভা নির্বাচন। এই নতুন আইনে নির্বাচন কমিশনারদের বিপুল ক্ষমতা দেওয়া হলো। কি সেই ক্ষমতা? এই 16 নম্বর ধারাটি বলছে দেশের কোনো আদালত কোনো দেওয়ানি বা ফৌজদারি মামলা তাদের বিরুদ্ধে গ্রহণ করতে বা চালিয়ে যেতে পারবে না, যতক্ষণ তারা তাদের সরকারি দায়িত্ব পালন করছেন বা সেই দায়িত্ব পালনের প্রক্রিয়ায় আছেন, ততক্ষণ তারা এই রক্ষা কবচ পাবেন। আর এই ধারার আগেই অবশ্য মোদী এবং অমিত শাহ জুটি নির্বাচন কমিশনার নিয়োগের কমিটি থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বাদ দিয়ে এই নিয়োগ নিজেদের হাতে নিয়ে এসেছেন। আর নির্বাচন কমিশনারদের অপসারণ বা ইমপিচমেন্ট তো প্রায় একটা অসম্ভব কাজ। বিরোধীরা এই শক্তি নিয়ে তা করতেই পারবেন না। আর তাই কি নোটবন্দির মতোই ভোটবন্দির হয়রানিও মানুষকে সহ্য করতে হবে? এ ব্যাপারে আপনার সুচিন্তিত মতামত অবশ্যই জানান কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।